যখন অধাতুর সাথে অধাতুর বন্ধন গঠন হয়, অধাতু প্লাস অধাতু, তখন হবে সমযোজী বন্ধন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে সমযোজী বন্ধন, রাসায়নিক বন্ধনের পার্ট সমযোজী বন্ধন থেকে পড়াবো। এর আগে ক্লাসে আয়নিক বন্ধন সম্পর্কে ক্লাস করিয়েছিলাম। আজকে সমযোজী বন্ধন, আজকে ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তাহলে আশা করা যায় সমযোজী বন্ধন সম্পর্কে তোমার কোনো সমস্যা থাকবে না। তো আগে আমরা জেনে নিব যে সমযোজী বন্ধনের ডেফিনেশন কি। তো সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি বলে? সমযোজী বন্ধন। তাহলে আমরা সংজ্ঞা জানলাম যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। এখন ইলেকট্রন, আচ্ছা, সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন আমরা খুব সহজে কিভাবে জানতে পারবো? গত ক্লাসেও পড়িয়েছিলাম যে সাধারণত যারা ধাতু তারা কি করে? ধাতুর সাথে ধাতু, ধাতুর সাথে অধাতু, অধাতুর সাথে ধাতু, এখানে বন্ধন করে আয়নিক বন্ধন। তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ধাতু প্লাস অধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন। তারপরে ধাতু প্লাস ধাতু, এখানে আয়নিক অথবা ধাতব বন্ধন। আর অধাতু প্লাস ধাতু, এই দুটা মিলে বন্ধন আয়নিক বন্ধন। আর শুধুমাত্র যখন অধাতুর সাথে অধাতুর বন্ধন গঠন হয়, অধাতু প্লাস অধাতু, তখন হবে সমযোজী বন্ধন। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো যে কখন আয়নিক বন্ধন হবে, কখন সমযোজী বন্ধন হবে এবং কখন ধাতব বন্ধন হবে। তো তার আগে আমরা জানবো যে ধাতু কি অধাতু কি। তাহলে আমরা জানি ধাতু কি, যারা চকচকে শক্ত, আঘাত করলে শব্দ হয়, এবং যারা বিদ্যুৎ এবং তাপ পরিবাহী, এবং যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ধাতু। আর অধাতু কি? যারা চকচকে নয়, নরম এবং তাপ বিদ্যুৎ পরিবহন করে না, আঘাত করলে শব্দ করে না, এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু। তো আমরা জানি যে একই পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে যেতে থাকলে তার ধাতব ধর্ম হ্রাস পায়, এবং একই পর্যায়ের ডান থেকে বামের দিকে আসতে থাকলে তার ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আমরা ধাতু এবং অধাতুর ক্ষেত্রে মনে রাখবো যে যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? একটা, দুইটা অথবা তিনটা, এদেরকে আমরা ধরবো ধাতু। আর যাদের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে চারটা, তারা হবে কি? অপধাতু, অপধাতু। আর যদি ইলেকট্রন থাকে পাঁচটা, ছয়টা অথবা সাতটা, তাহলে তাদেরকে বলা হয় অধাতু। আর যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আটটা, তারা নিষ্ক্রিয়। এই ট্রিক্সটা তুমি মনে রাখবে, তাহলে সহজেই তুমি ধাতু, অধাতু, নিষ্ক্রিয় গ্যাস, অবধাতু সম্পর্কে জানতে পারবে। তো প্রথমেই বলছি, যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে একটি, দুইটি বা তিনটা, তারা ধাতু। যাদের চারটা তারা অপধাতু। যাদের পাঁচটা, ছয়টা এবং সাতটা থাকবে তারা অধাতু। এবং 8 নাম্বার মানে যারা স্বয়ংসম্পূর্ণ, তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এবং আমরা জানি প্রত্যেকটা মৌল নিজে স্বয়ংসম্পূর্ণ হতে চায়, এজন্য ইলেকট্রন আদান প্রদান করে থাকে। তো আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যে সমযোজী বন্ধন 4 ধরনের আকৃতি ধারণ করতে পারে। তো এর মধ্যে সমযোজী বন্ধনের যে আকৃতিগুলো আছে, এর মধ্যে সরল রৈখিক একটা আকৃতি হচ্ছে সরল রৈখিক, মানে একই সরল রেখায়। তারপরে আছে কি? চতুস্থলকীয়, চতুস্থলকীয়। তারপরে আছে কি? পিরামিড আকৃতির, পিরামিড আকৃতির। আর আরেক ধরনের আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতি। তাহলে সমযোজী বন্ধনগুলো এই 4 ধরনের আকৃতি প্রদান করে। সরল রৈখিক আকৃতি মানে একই সরল রেখায়। যদি আমরা একবার এভাবে ধরি যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তাহলে এই কার্বন ডাই অক্সাইড কি আছে? একটা সরল রেখায় আছে।
তাহলে এটা হচ্ছে সরলরৈখিক। চতুস্থলকীয় মানে যাদের, যদি আমি মিথেনকে ধরি CH4, তাহলে কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেনকে ধরছে, তাহলে এটা কি? এটা হচ্ছে চতুস্থলকীয়, এটা হচ্ছে সরলরৈখিক। পিরামিড আকৃতির, তাহলে পিরামিড আকৃতি হচ্ছে অ্যামোনিয়াম NH3, এটা হচ্ছে পিরামিড আকৃতির। আর ত্রিভুজ আকৃতির কি? পানি, তাহলে আমরা জানি পানি H2O, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ। আমি এখানে টানলেই তাহলে এটা ত্রিভুজ আকৃতির হবে। এখন সমযোজী বন্ধনের ক্ষেত্রে সাধারণত অধাতুর সাথে অধাতুর বন্ধন, তাহলে আমরা অধাতুর ক্ষেত্রে আমরা জানি যে যাদের সর্বশেষ কক্ষপথে 5টি 6টি অথবা 7টি ইলেকট্রন আছে তারাই অধাতু। তো এর মধ্যে আমরা দ্বিপরমাণু হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি? এরা সবগুলোই অধাতু, হ্যালোজেন মৌলগুলো অধাতু। তারপরে সালফার, ফসফরাস এবং কি হাইড্রোজেন কি? একটা অধাতু, যদিও এটা ব্যতিক্রম ভাবে 1 নং গ্রুপে আছে, কারণ এর বেশিরভাগ বৈশিষ্ট্য প্রথম খাদ্যাতুর সাথে মিলে যায়, কিন্তু হাইড্রোজেন আসলে একটা অধাতু। তাহলে এখানে যেমন কার্বন এবং অক্সিজেন বা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এরা প্রত্যেকটা কি? অধাতু। এখানে অক্সিজেন অধাতু, কার্বন অধাতু, তাহলে অধাতু প্লাস অধাতু, অধাতু প্লাস অধাতু, তাহলে এখানে সমযোজী বন্ধন। এখানে কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে অধাতু প্লাস অধাতু মানে হচ্ছে সমযোজী বন্ধন। নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে অধাতু প্লাস অধাতু সমযোজী বন্ধন। অক্সিজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে অধাতুর সাথে অধাতু সমযোজী বন্ধন গঠন করে। তো আমরা যদি দেখবো যে এটা কিভাবে ইলেকট্রন শেয়ার করে। আমরা এখন যদি দেখি যে এই যে সরলরৈখিক যে আকৃতি আছে, তাহলে কার্বনের আমরা জানি 6, তাহলে কার্বন প্রথমে 2 আর বাইরের কক্ষপথে 4, তাহলে এর সাথে অক্সিজেন, কার্বনের এর সাথে অক্সিজেন, তাহলে এখানে 2টা, তাহলে 2 দিয়ে 4 দিয়ে 6টা, এবং কার্বনের বাইরে আছে অক্সিজেন, তাহলে অক্সিজেন যদি এর সাথে যুক্ত হয় তাহলে এই পাশে অক্সিজেন, অক্সিজেনের কয়টা? প্রথম শেলে প্রথম কক্ষপথে 2টা, তার বাইরে আছে 6টা, তাহলে 1 2 3 4 আর এই 5 এই 6, অক্সিজেন 6। আর এই পাশে আবার অক্সিজেন কার্বনের সাথে কি হয়? ইলেকট্রন শেয়ার করে, তাহলে অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে 3 4 5 6 এই 7 8, তাহলে এখানে এই কার্বন এবং অক্সিজেনের সাথে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে অক্সিজেনের যে এখানে দ্বিবন্ধন যেটা আসছে, এই যে দ্বিবন্ধন, এটা কোথা থেকে আসছে? এখানে এই যে তার বন্ধনজোড় ইলেকট্রন, এই বন্ধনজোড় ইলেকট্রনের মাধ্যমে এখানে দ্বিবন্ধন গঠন করছে। তাহলে অক্সিজেন আর এখানে দ্বিবন্ধন কার্বন, দ্বিবন্ধন অক্সিজেন, তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন। তাহলে এইভাবে বাইরের যে ইলেকট্রন গুলো আছে এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর এখানে যে ইলেকট্রন গুলো মানে শেয়ার করছে একে বলা হয় যুক্ত ইলেকট্রন। ঠিক এইভাবে চতুস্থলের ক্ষেত্রে মিথেনের কার্বন, তাহলে কার্বন হচ্ছে 6, তাহলে 2 আর 4 দিকে 4টা, 3 4 5 6। তো এখন এই কার্বন তার বাইরের যে কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রনের সাথে সে তার 4টা হাইড্রোজেনকে ধরতে পারবে। তাহলে হাইড্রোজেন এখানে 1, এখানে হাইড্রোজেনের একটা, আর এখানে হাইড্রোজেনের একটা, এখানে হাইড্রোজেনের একটা, এই 4 দিকে কার্বন তার 4টা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের 4টা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে মিথেন অণুতে পরিণত হয়, এবং আকৃতিটা হয় কি? চতুস্থলকীয়। এবং পিরামিড আকৃতির ক্ষেত্রে আমরা জানি যে এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের 7, তাহলে 1 2 আর 3 4 5 6 7, তাহলে এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যুক্ত হয়ে এখানে তৈরি করে অ্যামোনিয়া, এবং আকৃতিটা কি? পিরামিড আকৃতি। এবং এখানে বাইরের যে ইলেকট্রন গুলো আছে এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর ইলেকট্রন শেয়ার করছে যেগুলো এগুলো হচ্ছে যুক্ত ইলেকট্রন। আর এখানে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে কি হয়? ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, তাহলে অক্সিজেন, তাহলে প্রথম কক্ষপথে 2, তারপরে 3 4 8টার মধ্যে 3 4 5 6 আর এই 7 আর 8, 8টা ইলেকট্রন। এখন এর মধ্যে এই একটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হয়, হাইড্রোজেন আর এদিকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। তো এইভাবে সে গঠন করে কি?
মানে H2O পানি গঠন করে। এবং পানিকে যদি আমরা এখন এইভাবে ত্রিভুজ আকৃতিতে না হয়ে যদি আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু এখানে এটা হবে না, ঠিক আছে, কারণ পানি ত্রিভুজ আকৃতি প্রদান করে। তাহলে এই সমযোজী বন্ধন আমরা কি বুঝলাম, যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এরা ইলেকট্রন কিন্তু আদান প্রদান করে না, একজন আরেকজনকে দান করে না, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এরা একটা বন্ধন গঠন করে, হ্যাঁ, সমযোজী বন্ধন। যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলের সাথে থাকবে। সবাই চ্যানেলকে